রাতের বেলা ৫ জন ক্যাম্পিং পছন্দ করা বন্ধু আগুনের চারপাশে বসে গল্প করছে। এমন সময়ে তাদের মধ্যে একজন বৃদ্ধ তাদের রাতে বাইরে না যাওয়ার পরামর্শ দেয়। ১ সপ্তাহ আগে পুলিশ কাছাকাছি কয়েকটি মৃতদেহের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছিল। বৃদ্ধ বললেন তিনি সেই সময় ঘটনাস্থলে ছিলেন এবং সেই ভয়াবহ দৃশ্য এখনও তার মনে গেঁথে আছে। কিন্তু আওয়েই এই গল্প শুনে মজা করে বলল, এই গল্প মোটেও ভয়ঙ্কর নয়। আসলে বাকি সবাই বৃদ্ধের সাথে তেমন পরিচিত ছিল না, তারা কেবল দিনের বেলা ক্যাম্পিং করার জায়গা খুঁজতে গিয়ে তার সাথে দেখা করেছিল এবং তাকে দলে যোগ দিতে দিয়েছিল। তাদের হাসিমজার মধ্যে বৃদ্ধের মুখ গম্ভীর হয়ে গেল এবং তিনি বললেন, তাহলে চল একটা খেলা খেলি। তিনি বললেন, ক্যাম্পিং করার সময় আগুনে একটা কাঠের টুকরো ফেলে দাও এবং যখন সেটা জ্বলবে তখন একটা ভয়ঙ্কর গল্প বলো। যদি কেউ সেই গল্প শুনে ভয় পায় তাহলে সেই গল্প বাস্তবে পরিণত হবে। আওয়েই বলল, আমি প্রথমে শুরু করি, এবং বলল তার গল্প সবাইকে ভয় পাইয়ে দেবে। গভীর রাতে একজন জুজারি বিশাল জনের কারণে গুন্ডাদের দ্বারা তারা খেয়ে পালাচ্ছিল। সে একটি কারখানার এলাকায় ঢুকে পড়ে, কিন্তু সব দরজা বন্ধ ছিল। সৌভাগ্যক্রমে তালা দীর্ঘ ছিল, তাই দরজার ফাঁক দিয়ে সে ঢুকে পড়তে পেরেছিল। কিন্তু খুব শীঘ্রই গুন্ডারাও তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুইজন প্রতিজ্ঞা করল যে তারা লোকটিকে ধরার পর তাকে শাস্তি দেবে। লোকটি কারখানার ভেতরে গুন্ডাদের সাথে লুকোচুরি খেলতে শুরু করল, কিন্তু সে জানত এটা কোনো সমাধান নয়। ঠিক তখনই সে দেখল যে এখানে একটা পেছনের দরজা আছে। সে দ্রুত সেখানে দৌড়াতে শুরু করল। লোকটি মুহূর্তেই আঘাতে অচেতন হয়ে পড়ল। দাড়িওয়ালা গুন্ডা এটা দেখে আর তাকে নিয়ে মাথা ঘামাল না, বরং চিৎকার করে তার সঙ্গীদের ডাকল। কিন্তু বেঁচে থাকার তীব্র ইচ্ছা লোকটিকে দ্রুত সজাগ করল। সে কষ্ট করে আবার পালানোর জন্য তাকে নিচে ঢুকে পড়ল, কিন্তু এত সহজ কাজেই তার মাথা আবার ঘুরতে লাগল। তবুও সে থামতে সাহস করল না, দ্রুত উঠে আবার পালানোর চেষ্টা করল। হঠাৎ সে দূরে কিছু একটা দেখতে পেল। যদিও সেটা অন্ধকারে ছিল, সে নিশ্চিত ছিল যে সেটা কোনো মানুষ নয়। ঠিক তখনই দাড়িওয়ালা গুন্ডা অন্য দিক থেকে এসে তার পথ আটকে দিল এবং চিৎকার করে তাকে বেরিয়ে আসতে বলল। লোকটি তাকে চুপ থাকতে বলল, কিন্তু ততক্ষণে শব্দে সেই অদ্ভুত জিনিসটি সজাগ হয়ে গেল। ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে লোকটি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, নড়তে সাহস করল না। খুব দ্রুত সেই জিনিসটি আবার অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু সে এখনও বেঁচে থাকার আনন্দ করতে পারল না, কারণ আরেকজন গুন্ডা শব্দ শুনে সেখানে চলে এল। সে কিছু না বলে লোকটিকে ধরে মারার জন্য প্রস্তুত হল। লোকটি তাড়াতাড়ি তার দেখা অদ্ভুত ঘটনাটি বলল। গুন্ডা তার কথা বিশ্বাস না করলেও ভাবল, শুধু ডিয়ন আদায়ের জন্য এত কিছু হবে না। তাই সে লোকটিকে ছেড়ে দিল এবং তাকে সেই কথিত দানব দেখাতে বলল। এরপর কোনো কথা না শুনে একটি লোহার রড তুলে দিল। দানবের ভয়াবহতা জানলেও লোকটি তাকে বোঝানোর চেষ্টা করল। পরের মুহূর্তেই গুন্ডা আক্রমণের শিকার হয়ে রক্তাক্ত হল। লোকটি সাহস করে গিয়ে কয়েকটি আঘাত করল, কিন্তু বুঝল তার আঘাত দানবের জন্য কিছুই না। পরের মুহূর্তে দানবটি রেগে গিয়ে তার পায়ে আঘাত করল। তীব্র ব্যথায় লোকটি শান্ত হয়ে পালানোর চেষ্টা করল। ঠিক তখনই শব্দ শুনে এক নিরাপত্তারক্ষী এসে তাকে চোর ভেবে ধরল, কিন্তু ভালো করে দেখে বুঝল লোকটি আহত। লোকটি বলল সে পুলিশ ডাকতে পারে, কিন্তু আগে তাকে এখান থেকে বের করে নিতে হবে। নিরাপত্তারক্ষী তার ক্ষত মেরামত করতে শুরু করল। তারপর পুলিশ ডাকল। লোকটি নিরাপত্তারক্ষীকে দূরের ক্যামেরার দিকে তাকাতে বলল এবং ভিডিওটি দেখতে বলল, না হলে সে পুলিশকে কিছুই বোঝাতে পারবে না। ক্যামেরায় দেখা গেল লোকটি আক্রমণের শিকার হয়েছে, কিন্তু পরের দৃশ্যগুলো তার বর্ণনার সাথে মিলল না। লোকটি তাকে নিচ থেকে বেরিয়ে একটি লোহার রড তুলে লুকিয়ে রাখল। দাড়িওয়ালা গুন্ডা যখন তাকে আটকানোর চেষ্টা করল, তখন সে পিছন থেকে এসে তার চোখে আঘাত করল। আরেকজন গুন্ডাকেও সে একইভাবে মেরে ফেল। আসলে কোনো দানব ছিল না, তার পায়ের আঘাত ছিল গুন্ডার মৃত্যুর আগে তার শেষ চেষ্টা। এই অদ্ভুত ঘটনায় লোকটি পুরোপুরি হতবাক হয়ে গেল, আর নিরাপত্তারক্ষী ভয়ে পিছিয়ে গেল। নিরাপত্তারক্ষী তাকে শান্ত করার চেষ্টা করল এবং বলল, তুমি নিশ্চয়ই মাথায় আঘাত পেয়েছ, তাই এমনটা দেখছ। আমি তোমার পক্ষে সাক্ষ্য দেব। এটা বলেই সে ফোন তুলে পুলিশ ডাকতে লাগল। লোকটির মনও ধীরে ধীরে নিরাপত্তারক্ষীর কথায় সায় দিল। কিন্তু ঠিক তখনই সে আবার সেই দানবটিকে দেখতে পেল, যদিও নিরাপত্তারক্ষীর চোখে কিছুই ছিল না। ভয়ে লোকটি টেবিলের উপর থেকে একটি ছুরি তুলে নিল। নিরাপত্তারক্ষী তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু ভয়ে পাগল হয়ে যাওয়া লোকটি কোনো কথা শুনল না এবং নিজের গলায় ছুরি চালিয়ে দিল। আওয়েইজের গল্পটি সবাইকে উত্তেজিত করে তুলল। সবাই তার প্রশংসা করল, কিন্তু ছোট কালো বলল গল্পটা ভালো ছিল, কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর নয়। এরপর সে রহস্যময় ভঙ্গিতে তার গল্প বলা শুরু করল। সে বলল, একজন মহিলা নতুন বাড়িতে উঠে ঘর গোছাতে শুরু করল। তারপর সে বেসমেন্টে একটি পুরনো গ্রামোফোন পেল। সে তার ছেলেকে ডেকে দেখাল, কিন্তু দেখল গ্রামোফোনটি অনেক পুরনো এবং নষ্ট হয়ে গেছে। মহিলা প্রথমে এই ছোট ঘটনাটি নিয়ে ভাবেনি, কিন্তু গভীর রাতে জেগে উঠে দেখল তার ছেলে নেই। সে তাড়াতাড়ি নিচে গিয়ে দেখল তার ছেলের পিছনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মহিলা ভয়ে তাড়াতাড়ি লাইট জ্বালাল, আর সেই ছায়ামূর্তিও অদৃশ্য হয়ে গেল। ভেবে নিল সে ভুল দেখেছে, তাই ছেলেকে বলল রাতে যেন এদিক ওদিক না ঘোরে। পানি খেতে গিয়ে সে হঠাৎ খেয়াল করল তার ছোট ছেলে এত উঁচুতে রাখা গ্লাস কিভাবে পেল। ভাবল হয়তো সে চেয়ারে দাঁড়িয়ে নিয়েছে, তাই আর ভাবল না। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো এখানেই শেষ নয়। পরের দিন যখন সে বাড়িতে কাজ করছিল, তখন উপরের তলা থেকে ভারী পায়ের আওয়াজ শুনল। মহিলা বিরক্ত হয়ে চিৎকার করে ছেলেকে শান্ত থাকতে বলল, কিন্তু হঠাৎ দেখল তার ছেলে বাইরে খেলছে। ভেবে নীল বাড়িতে চোর ঢুকেছে, তাই ভয়ে ছুরি নিয়ে উপরে গেল। খুব দ্রুত সে শব্দের উৎসের দরজার সামনে পৌঁছাল, কিন্তু দরজা খোলার পরই শব্দ বন্ধ হয়ে গেল। ভালো করে দেখে কিছুই পেল না, যা তাকে আরও বিভ্রান্ত করল। সারাদিন এই ঘটনা তার মাথায় ঘুরছিল। ঠিক তখনই সে রান্নাঘর থেকে সঙ্গীতের শব্দ শুনল। অবাক হয়ে দেখল পুরনো নষ্ট গ্রামোফোনটি নিজে থেকেই ঠিক হয়ে গেছে। মহিলা সেটি বন্ধ করতে গিয়ে দেখল তার পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ভয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। এইবার সে নিশ্চিত যে এটি কোনো ভ্রম নয়, স্পষ্টতই এই গ্রামোফোনটি অদ্ভুত কিছু। এই ভেবে মহিলা তৎক্ষণাৎ বাইরে গিয়ে জিনিসটি ডাস্টবিনে ফেলে দেয়।
কিন্তু পরের দিন এটি আবারও অদ্ভুতভাবে তার বাড়িতে ফিরে আসে। মহিলা দেখে সিদ্ধান্ত নেয় গ্রামোফোনটি সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলবে, কিন্তু ঘরে ফিরে দেখে তার ছেলে বিছানায় নেই। সে যখন চিন্তিত হয়ে খুঁজছিল, তখন দেখে ছেলে অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার ডাকেও কোনো সাড়া দিচ্ছে না। পরের মুহূর্তে মহিলা ভয়ে মাটিতে বসে পড়ে, কিন্তু মাথা ঘুরিয়ে দেখে ছেলে বিছানায় ঘুমাচ্ছে। এই ধারাবাহিক ভয়ে তাকে আর সেখানে থাকতে দেয় না। সে ছেলেকে নিয়ে রাতেই বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু স্পষ্টতই যে শক্তি তার বাসস্থান নষ্ট করেছে তা তাকে ছাড়তে চায় না। পরের মুহূর্তে দরজা একটি অদৃশ্য শক্তি দ্বারা বন্ধ হয়ে যায়। মহিলাকে তার কাজের জন্য মূল্য দিতে হবে। সবাই ছোট কালোর হঠাৎ আক্রমণে ভয় পেয়ে যায়। জুলি বলে সে আর খেলতে চায় না, কিন্তু সবার অনুরোধে সে একটি সস্তা হোটেলের গল্প বলে। গল্পটি এমন যে এক লোক বার থেকে একটি আকর্ষণীয় মেয়েকে নিয়ে আসে। মেয়েটি তাকে একটি অদ্ভুত সাজানো হোটেলে নিয়ে যায়। সুন্দরী মেয়েটির সাথে একটু মজা করতে চাইল লোকটি, তবে মেয়েটি আগেই বলল একটু আকর্ষণীয় কিছু করা যাক। লোকটি ভেবেছিল মেয়েটি হয়তো তার পেছনে একটু ম্যাসাজ করবে, কিন্তু মেয়েটি আসলে অদ্ভুত একটা নকশা আঁকছিল পিঠে, আর তারপর হ্যান্ডকাফ বের করে লোকটির হাত পিছনে বাঁধল। একজন লোক মেয়েটির ছবি নিয়ে মজা করছিল। হঠাৎ সে ঘুরে দেখে যে মেয়েটি ভয়ঙ্কর একটি মুখোশ পরে আছে। সে মুহূর্তেই ভয়ে চমকে ওঠে, কিন্তু লোকটি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাকে জোর করে কাটার মুকুট পরিয়ে দেয়। তারপর কোথা থেকে যেন একটি গরম লোহার রড বের করে লোকটির বুকে ঠুকে দেয়। প্রচণ্ড ব্যথায় লোকটি ছটফট করতে থাকে, আর মেয়েটি তার ধাক্কায় মাটিতে পড়ে যায়। লোকটি সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু করিডোরের শেষে কয়েকজন একই রকম মুখোশ পরা লোক দাঁড়িয়ে থাকে। হাত বাঁধা অবস্থায় সে কেবল নিচে দৌড়াতে থাকে। অবশেষে একতলায় পৌঁছে এক কর্মচারীর সাথে ধাক্কা খায়। কর্মচারী লোকটির অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকটি তাড়াতাড়ি সবকিছু বলে দেয়। কর্মচারী শোনার পর বলে যদি সত্যি হয় তবে সে পুলিশ ডাকবে, এই কুল্ট সদস্যদের হোটেলে কিছু করতে দেবে না। কিন্তু প্রথমে নিশ্চিত হতে হবে যে লোকটি সত্যি বলছে। লোকটি আর কিছু করতে না পেরে কর্মচারীকে নিয়ে আবার সেই ঘরে ফিরে যায়। দেখে মেয়েটি দম্ভের সাথে সেখানে বসে আছে, আর কালো পোশাক পরা লোকগুলোও ঘরে দাঁড়িয়ে আছে। এই অদ্ভুত পরিস্থিতি দেখে লোকটির মনে সন্দেহ জাগে। সে কর্মচারীর দিকে তাকায়, আর পরের মুহূর্তে সবাই জুলির গল্প শুনে হতবাক হয়ে যায়। কে এত বোকা হবে যে পালিয়ে গিয়ে আবার বিপদে ফিরে আসবে? কিন্তু উপন্যাস লেখক আন্না জুলিকে সান্ত্বনা দিলেন, বললেন যে জুলির ধারণা আসলে খুব ভালো, আর এখন সবাই অপেক্ষা করছে সে কি গল্প বলবে। আন্না বললেন যে তার গল্পটি হলো সে যে উপন্যাসটি লিখছে, যার নাম সিনেমা হল হত্যাকাণ্ডের ঘটনা। তিনজন তরুণ মধ্যরাতের ভৌতিক সিনেমার প্রিমিয়ার দেখতে আসে, কিন্তু ঢোকার আগেই তারা টিকিট বিক্রেতার বিশাল চেহারায় মুগ্ধ হয়। কিন্তু তার বুদ্ধি তার উচ্চতার সাথে মেলে না। অনেক চেষ্টা করেও সে তাদের টিকিট দিতে পারেনি। ম্যানেজার এসে তাকে বকাঝকা করে, আর সিনেমা শুরু হওয়ার আগেই তাদের চলে যেতে হয়। ম্যানেজার তাকে অপমান করার পর সরাসরি চাকরি থেকে বরখাস্ত করে। এতে তার চরমপন্থী স্বভাব পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। সে ভয়ঙ্কর মুখোশ পরে আবার ফিরে আসে। ম্যানেজারের অবাক দৃষ্টির সামনে তার কলম নিয়ে যায়। এ সময় রেগো নামের একজন দর্শক টয়লেটে যাওয়ার জন্য উঠে, আর সে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে। সে ভয়ে দৌড়ে ফিরে আসে প্রেক্ষাগৃহে, তার সঙ্গীদের সবকিছু জানাতে চায়। কিন্তু ঠিক তখনই প্রেক্ষাগৃহের পর্দা বন্ধ হয়ে যায়। সামনের একজন দর্শক রেগে গিয়ে বাইরে গিয়ে কর্মচারীদের ডাকতে যায়। রেগোর উদ্বিগ্ন চেহারা দেখে তার সঙ্গীরাও বাধ্য হয়ে তার সাথে বাইরে যায়। এ সময় রেগে থাকা দর্শক চিৎকার করে অভিযোগ করতে চায়, কিন্তু কাছে গিয়ে দেখে লোকটির চেহারা কিছুটা অদ্ভুত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের মুহূর্তেই সে বিশাল লোকটির হাতে লোহার চেইনে শ্বাসরোধ হয়ে মারা যায়। সৌভাগ্যবশত রেগো আগেই জানত কি হতে চলেছে, তাই পুরো ঘটনাটি ভিডিওতে রেকর্ড করে রাখে। তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু একবার এই অভিজ্ঞতা হওয়ায় রেগো দ্রুত শান্ত হয়ে যায়। যদিও বিশাল লোকটি সিনেমা হলের একমাত্র বের হওয়ার পথ আটকে রেখেছে, কিন্তু যেহেতু সে নির্বিচারে হত্যা করছে, সে অবশ্যই প্রতিটি হল তল্লাশি করবে। তখন সুযোগ বুঝে পালিয়ে যাওয়া যাবে। অনেকক্ষণ পর তিনজন যখন মনে করল সময় এসেছে, তারা চুপি চুপি হলের দিকে এগিয়ে যায়, কিন্তু দেখে বিশাল লোকটি আগেই দরজা বন্ধ করে দিয়েছে। আরও দুর্ভাগ্যজনক হল, লোকটি তল্লাশি শেষে আবার তাদের কাছে ফিরে আসে। ভয়ে তারা দৌড়াতে শুরু করে, কিন্তু মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যায়। এতেই ঘটে যায় বিপত্তি। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গীরা অদৃশ্য হয়ে যায়, আর সে প্রথম শিকার হয়ে যায়। এ সময় রেগো টয়লেটে লুকিয়ে থাকে এবং আরেকজন মহিলা কর্মচারীর সাথে দেখা হয়, যিনি বাইরের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানেন না। সৌভাগ্যবশত রেগো আগের ভিডিওটি দেখিয়ে মহিলাকে বিশ্বাস করাতে সক্ষম হয়। কিন্তু কিছুক্ষণ পরেই বিশাল লোকটি টয়লেটে চলে আসে, আর ঠিক তখনই কিন্তু তার আক্রমণ বিশাল লোকটির জন্য কিছুই না। রেগো সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু পরের মুহূর্তেই বিশাল লোকটি তাদের দুজনকেই মাটিতে ফেলে দেয়। ঠিক যখন বিশাল লোকটি তার সঙ্গীদের হত্যা করছিল, রেগো সুযোগ বুঝে একটি লোহার রড তুলে নিয়ে তাকে আঘাত করে ফেলে দেয়। তারপর তাড়াতাড়ি মহিলা কর্মচারীকে নিয়ে দৌড়াতে শুরু করে, কারণ তার কাছে সিনেমা হলের প্রধান দরজার চাবি ছিল। তারা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু মহিলা কর্মচারী বের হওয়ার সময় বিশাল লোকটি তাকে ধরে টেনে নিয়ে যায়। রেগো কিছু করার আগেই পেছন থেকে পুলিশের সাইরেন শোনা যায়। পুলিশ এসে রেগোকে অপরাধী ভেবে গুলি করে মেরে ফেলে। সবাই এই অদ্ভুত পরিণতি দেখে হতবাক হয়ে যায়। এমনকি বুড়ো মারও এই গল্পটি পছন্দ করে। কিন্তু যখন সবাই তাকে আরেকটি গল্প বলার জন্য চাপ দেয়, বুড়ো মার বলে সে ভীতু, গল্প বলতে পারে না, এবং দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি তাঁবুতে ঢুকে পড়ে। তারা আর কিছু না ভেবে আড্ডা দিতে থাকে, কিন্তু পরের দিন সকালে উঠে দেখে বুড়ো মার নেই, এবং তাদের মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। বুড়ো মার তার কাজ দিয়ে তাদের জন্য একটি ভয়ঙ্কর গল্প বলে গেছে। কিন্তু আন্নার মনে কিছুটা সন্দেহ হয়, কারণ অন্যদের মূল্যবান জিনিস চুরি হয়েছে, কিন্তু তার শুধু একটি অমূল্য উপন্যাসের নোটবুক চুরি হয়েছে। আন্না কিছুতেই বুঝতে পারে না কেন, কিন্তু ভাবে যে মানুষ নিরাপদ থাকলেই ভালো। কিন্তু সে খেয়াল করে না যে তখন টিভিতে একটি খবর দেখানো হচ্ছিল,
যেখানে বলা হচ্ছিল যে গত রাতে একটি সিনেমা হলে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে এবং ঘটনাটি আন্নার গল্পের মতোই। কয়েক বছর পর হারিয়ে যাওয়া বুড়ো মার আবার ফিরে আসে এবং আবারও একটি ভয়ঙ্কর গল্পের খেলা শুরু করে। একজন লোক তার গল্প বলতে শুরু করে, যেখানে একটি মহিলা লেখিকা তার প্রতিভার জন্য বিখ্যাত হয়ে ওঠে, কিন্তু যেদিন সে তার নতুন কাজ শেষ করে একটি কাক তার জানালায় এসে মারা যায়। আর লোকটি জানে না যে ঠিক তখনই আন্নার বাড়িতে সেই একই ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।